তো এবার আসি একটু তোমার সারেগামাপার দিকে। আমার এখন ডেট মনে আছে 27th এপ্রিল ছিল। ওকে, হ্যাঁ, কলকাতার অডিশন ইউনাইটেড মিশনারি স্কুলে হয়েছিল ভবানীপুরে। পরের দিন গিয়ে ইট ওয়াজ ভেরি গুড, মানে আমার মনে আছে পরের দিন অ্যারাউন্ড 150 জনকে ডাকা হয়েছিল, সেখান থেকে 2 জন চান্স পেয়েছিল। এলিমিনেশন রাউন্ডের সময় তোমাদের রিয়াকশন কি হতো? ওরে বাবা, যে অ্যাকচুয়াল লাইফটা না আফটার দ্যাট আর কি স্টার্ট হয়েছে, অ্যাকচুয়াল জার্নিটা। এটা যখন ফিল করি তখন মনে হয় যে আই এম দ্য লাকিয়েস্ট পার্সন, এবং আমি চাকরি ছেড়ে বা আমি চাকরি ওই আইটি ফার্ম বা ওই চাকরি ছেড়ে আমি হয়তো ঠিক করেছি। अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी। থ্যাংক ইউ দাদা আসার জন্য। থ্যাংক ইউ। অনেকদিন তোমাকে বলে তোমার টাইমটা হলো আমাদের। হ্যাঁ, মানে ওই আর কি, এখন যেহেতু বেশ কিছু অনুষ্ঠান চলছে তাই হয়তো একদম ইনস্ট্যান্ট টাইমটা দেওয়া হয়নি, বাট স্টিল খুব ভালো লাগছে আজকে এখানে এসে। না আর সম্ভবত এটা তোমার ফার্স্ট পডকাস্ট হয়তো না, এর আগে আমার হয়েছে। হ্যাঁ, এর আগে আমার হয়েছে, বাট ইন ডিটেল হয়তো সেভাবে কথা হয়নি, কিন্তু এরকম ইন্টারভিউ সেশন আগে হয়েছে বা আমিও কিছু আমার আর কি বক্তব্য আজকে আমি রাখার সৌভাগ্য পেয়েছি। ঠিক ইন্টারভিউ রাখছি, আজকে তোমার সাথে আমি আড্ডাই দেবো। একদম ওটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, তো ইন্টারভিউটা অনেকটা ফর্মাল টাইপ হয়ে যাবে, বাট আজকে আড্ডা দিলে অডিয়েন্সরা আমাদের সাথে কানেক্ট করতে পারবে ব্যাপারটা। রাইট। তো আমি যে আমার যে অডিয়েন্স আছে আমি তাদেরকে একটাই আগে সবার আগে জিজ্ঞাসা করি যে তাদের জার্নিটা কেমন ভাবে হয়। তোমার কেউ আমি সেটাই আগে জিজ্ঞাসা করবো যে তুমি তোমার যখন সারেগামাপাটা তো অনেক পরে এসছে, তার আগে তো তোমার প্রচুর স্ট্রাগলস ছিল, দেন তোমার স্টার্টিং কিভাবে হলো। সো প্রথম প্রশ্ন আমার কাছে একটাই থাকছে যে তোমার মিউজিকটা নিয়েই মানে তোমার প্ল্যানটা কি এলো যে মাথার মধ্যে যে আমাকে মিউজিকটা করতে হবে, এটা কিভাবে তোমার? দেখো, আমি একদমই আর কি মধ্যবিত্ত ঘরে আর কি বড় হয়েছি, এখনো সেই জীবনযাপনের মধ্যেই আছি। ছোটবেলা থেকে একদম গান বাজনা সঙ্গে আছে আমার ফ্যামিলি, তো মা বাবাও মানে বেসিক ট্রেনিংটা আমার মায়ের কাছে একদম আর কি শুরুতে। আমার সঙ্গীত জীবন শুরু হয় আমার যখন 2.5 বছর বয়স, তখন থেকে আমার পথ চলা শুরু, আমার বেসিক ট্রেনিং আমার মায়ের কাছে। তারপরে 98-99-এ আমি শ্রদ্ধেয় রামকৃষ্ণ বসুর কাছে আর কি তালিম নিই, একদম পিওর ক্লাসিক্যাল। তো তারপরে 2005 সালে উনি এক্সপায়ার করে যাওয়ার পর 2006 সাল থেকে আমি শ্রী জয়ন্ত সরকারের কাছে শিখছি। তো এটাই। আর গানটাকে যে মেন প্রফেশন করব সেটা কিন্তু একদম ছোটবেলা থেকে কখনোই মাথায় আসেনি। যা হয় মানে গান তো অবভিয়াসলি আছে, গানের সঙ্গে এবং বাড়িতে বিশেষ করে মা বাবার কাছ থেকে হিউজ সাপোর্ট পেয়েছি আমি। যে ধরো এখন আমি যখন দেখি যে পরীক্ষার জন্য 3 মাস গান বন্ধ, গান শেখা বন্ধ, রেয়াজ বন্ধ, এইগুলো কিন্তু আমার বাড়িতে কখনো হয়নি। মানে আমি পড়াশোনায় আমি যদি 70-75 পেতাম বা 60-65ও পেতাম, তাতে কিন্তু আমার বাড়িতে বলতো যে না ফাইন, কিন্তু তোমাকে রেয়াজ করতে হবে। সো সেই জিনিসটা কিন্তু আমার বাড়িতে সবসময় ছিল। এবং আমি যদি কোনো দিনের কথা তো ছেড়ে দাও, কোনো একবেলা যদি রেয়াজ না করতাম, আমার প্রিয় জিনিসগুলো বন্ধ হয়ে যেত। মানে ধরো মামার বাড়ি যেতে আমি খুব ভালোবাসতাম, ক্রিকেট খেলতে আমি খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি অবভিয়াসলি, সেই জিনিসগুলো আমার বন্ধ হয়ে যেত। মানে এতটাই স্ট্রিক্ট ছিল গান বাজনা নিয়ে। তো একদম ছোটবেলা থেকেই আমার আর কি সেই সঙ্গীতের সঙ্গেই আমার বেড়ে ওঠা। তো আস্তে আস্তে যা হয় আর কি, ক্লাস 10 দিই, ক্লাস 12 দিই, তারপরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করি। কিন্তু মানে কখনই মূল প্রফেশন নেব যদি আমি মানে আমার মানে থিঙ্কিংয়ে আসেনি। হ্যাঁ, অবভিয়াসলি আমার সঙ্গে সঙ্গীত সবসময় থাকবে, কিন্তু যা হয় মধ্যবিত্ত করে একটা চাকরি করব, একটা ভালো চাকরি করব, তার সঙ্গে আমি গান করব, এরকমই থিঙ্কিং ছিল। তো হঠাৎ করেই সব আর কি চেঞ্জ হয়ে যায়। তো এবার আসি একটু তোমার সারেগামাপার দিকে। ডাইরেক্ট সারেগামা আসছি না, তার আগেও তো একটা ফেজ থাকে যে অডিশন ফেজ। অডিশন ফেজের একটা আগে থাকে যে অডিশনে তো তুমি গেছো, আমরা সবাই দেখেছি। অডিশনটাকে পৌঁছালে কিভাবে, মানে কিভাবে লোকেরা যদি আজকে মানে কোনো সিঙ্গার দেখে, ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার বা যারা বাডিং সিঙ্গার দেখছে,
তাহলে তুমি কিভাবে বলবো তারা কিভাবে অডিশনটা যেতে পারবে সারেগামা? দেখো আমার এখনো মানে এই এই আর কি সারেগামাপার জার্নি তো আমার কাছে লাইফ চেঞ্জিং একটা প্রসেস, মানে যেটার জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি এবং তুমিও আমাকে ইনভাইট করেছো আজকে। তো এটা আমার কাছে খুব স্পেশাল এবং মানে হয় না যে এই 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 মুহূর্তটা আমার হয়তো আজ থেকে ধরো 40 ইয়ার্স বা আর কি যতদিন আমি সঙ্গীত নিয়ে থাকবো আর যতদিন থাকবো আর কি, এই সময়টা আমার কাছে মানে সব থেকে ইম্পর্টেন্ট টাইম থাকবে। কারণ হয় না মানে এই সময়টা একটা লাইফটাকে আমাকে চেঞ্জ করে দিয়েছে। তো আমার মনে আছে আমি 2013-তে যখন ইঞ্জিনিয়ারিং পাশ করি, তখন পাশ করে আমি একটা চাকরি করতাম, একটা খুব নামি একটি আর কি বেসরকারি জায়গায় আমি চাকরি করতাম। তো তুমি জানোই মানে সকাল 8টায় বেরোতাম, রাত্রি 8:30টায় ঢুকতাম, বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে রাত্রিরে যারা ক্লায়েন্ট ছিল তাদের সঙ্গে ডিল করা, ল্যাপটপে আর কি বসে যেতাম। তো সেটা একটা মানে ইন্টারেস্টিং কাজ অবভিয়াসলি ছিল, বাট দ্যাট ওয়াজ নট কাপ অফ মাই টি। মানে এটা সবারই মনে হয় যারা হ্যাঁ এই লাইনে মানে যারা এন্টারটেইনমেন্ট লাইনে থাকে তাদের এটা মনে হয় যে হ্যাঁ। কিন্তু আমি তখনও কিন্তু পুরোপুরি এন্টারটেনমেন্ট মানে ইয়েতে তো যাইনি, মানে আমি সঙ্গীত চর্চা সবসময় করতাম, কিন্তু আমি তখন ফুল ফ্লেজে চাকরি করছি এবং চেয়েছিও চাকরি করতে। কিন্তু আমার কখনোই মানে একটা পয়েন্ট অফ টাইমের 1 মাস 2 মাস 3 মাস 4 মাস করার পরে আমার মনে হচ্ছে আমি গান থেকে আলাদা হয়ে যাচ্ছি। কারণ তুমি একটা সাধারণভাবে আমি যখন কলেজেও পড়তাম, আমার কলেজটা বেশ আর কি দূরে ছিল, মানে আই হ্যাভ টু ট্রাভেল অ্যারাউন্ড 2 আওয়ার্স যেতে, আসতে আরো আর কি মানে একই সেম টাইম আর কি 2 থেকে 2.5 ঘন্টা লাগতো। মানে ধরো 7:30টায় বেরোতাম, আমি বাড়ি ফিরতাম 8টায়। কিন্তু ওটার মধ্যে একটা আনন্দ ছিল, যেহেতু আমি পড়ছি, সকালবেলা উঠে রেয়াজ করছি, তারপরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি, তারপর বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, অনেক কিছু জিনিস জানতে পারছি, তারপর বাড়ি এসে আবার সেই জিনিসগুলো করা, আবার পরের দিন সেম রুটিন। এবং যা হয় দেখবে তুমি 4 বছর একই জায়গায় যেতে যেতে না ওই 2 ঘন্টার ডিস্টেন্সটা তোমার কিন্তু কমে আসবে, মানে তোমার কাছে অতটা ম্যাটার করবে না, যেহেতু ওটা তোমার সয়ে যায় না। তারপরে মানে যখন ইঞ্জিনিয়ারিং পাশ করে আমি যখন চাকরি পেলাম, তারপরে ওই জিনিসটা মানে আমি ঠিক কোপ আপ করতে পারছিলাম না, মানে এত প্রেশার ওখানে। এবং সেটা উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমি যারা করে তাদের মানে অবভিয়াসলি আমি নিজেও করেছি, আমি যথেষ্ট রেসপেক্ট করি, আমার হয়তো খুব একটা ভালো লাগেনি। মানে আমার মানে ওই আমি তোমাকে যেটা বললাম, দ্যাট ওয়াজ নট কাপ অফ মাই টি। কারণ আমি ফরওয়ার্ডে আছি তো হ্যাঁ, দ্যাট ওয়াজ নট কাপ অফ মাই টি। মানে আই হ্যাভ টু ওয়ার্ক হোল ডে লং, মানে আমার কোনো লাইফ থাকতো না। আমি একটু রেয়াজে বসবো বা একটু বন্ধুদের সঙ্গে বেরোবো বা ফ্যামিলিকে টাইম দেবো, ওই রাত্রিবেলা 12 ঘন্টা করে আবার ল্যাপটপ নিয়ে বসে আমি কোথায় কি করবো? আর একটা ডেডলাইন থাকে, তো তুমি জানো একটা ডেডলাইন থাকবে, ইউ হ্যাভ টু সাবমিট দিস ওয়ার্ক বাই অমুক ডেট অমুক টাইম, সকালে দিল রাত 10টার মধ্যে সাবমিট করতে হবে, সারাক্ষণ দিতে থাকবে, তোমার বিকেল 4টে দিল রাত 12টার মধ্যে সাবমিট করতে হবে, এরকম একটা প্রেশার থাকতো। তো আফটার ওয়ার্কিং ফর 6-7 মান্থস আমি চাকরিটা ছাড়লাম। এবং আমি তোমাকে বলছি কেন আমি বারবার ফ্যামিলির কথা বলছি, যে সেই চাকরি ছাড়ার পেছনেও কিন্তু আমি ফ্যামিলি সাপোর্ট পেয়েছি, যেটা হয়তো আজকের দিনে দাঁড়িয়ে ওরকম একটি এত বড় একটি কোম্পানিতে তখন মানে 2013-র সময় যথেষ্ট ওয়েল পেইড আমি ছিলাম, ঠিক আছে। তো সেখানে আমি অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতাম। তো সেখানে চাকরিটা ছাড়া ওয়াজ আ হিউজ রিস্ক আমি বলবো। এখনকার দিনে যদি আমরা কোনো কিছু নতুন কিছু স্টার্ট করতে বা যদি আমাদের জব থাকে, বাড়িতে বলবো যে জবটা কেন ছাড়ছিস, হ্যাঁ, তো সেখানে আমি কিন্তু হিউজ সাপোর্ট পেয়েছি এবং আমি এই অগাধ বিশ্বাস আমার আছে, আজকেও যদি এই পজিশনে আসতো আমি কিন্তু ফ্যামিলি সাপোর্ট পেতাম ফর মিউজিক। এটা আমি যদি বলতাম যে আমি একটা অন্য একটা ধরো বিজনেস শুরু করবো, মানে স্টার্ট করব, তার জন্য অবভিয়াসলি আমি হয়তো সেই সাপোর্টটা হয়তো নাও পেতে পারতাম, কিন্তু মিউজিকের জন্য ফুল অন ইউ ক্যান ডু এনিথিং ফর মিউজিক, সেই সাপোর্টটা আমি সবসময় পেয়েছি। তো তারপরে যা হয় বাড়িতে সবসময় আর কি টিভি চলতো, রাত্রিবেলা হলে সারেগামাপা দেখা হতো, আমি নিজে দেখতাম 2006-07 থেকে একদম ফুল, মানে তারও আগে থেকে, মানে এই
মিউজিক্যাল শোজ গুলো আমি এবং আমার ফ্যামিলি প্রচুর আমরা গান শুনতাম, গান নোট করতাম। তখনকার দিনে তো এখন ধরো কোনো গান তুমি চাইছো, ধরো আর চান্না মেরে তুমি একটা গানটাও পেয়ে যাবে, লিরিক্স পেয়ে যাবে, ইচ অ্যান্ড এভরিথিং। তুমি সিম্পল ইউটিউবই ধরো না, ইউটিউব গেলে কে কম্পোজ করেছে, কোথায় কি, সব ডিটেলস পেয়ে যাবে, লিরিক্স পেয়ে যাবে, সব পেয়ে যাবে। তখনকার দিনে গান কিন্তু আমি যখন গান মানে গান করতাম, শিখতাম বা তুলতাম, আমার মা পুরোনো টেপ রেকর্ডারে ফাস্ট ফরওয়ার্ড, রিওয়াইন্ড যেগুলো থাকতো সেগুলো দিয়ে গান শুনে শুনে গান লিখতো, এবং সেই গান খোঁজার জন্য একটা অন্য ক্যাসেটের দোকানে যাওয়া হতো। তাদের মধ্যে আবার কিছু লিমিটেশন থাকতো, সব গান তারা পেতো না। তো সেখান থেকে কিছু গান পেতাম, কিছু গান পেতাম না। লিরিক্স কম্পোজার খুঁজতে খুঁজতে তো মানে ছেড়ে দাও, আমি কোনো এফোর্টই দিতাম না, এগুলো সম্পূর্ণ আমার মা দেখতো, এখনো দেখে আজকের দিনেও আর কি। তো সেই করতে করতে হঠাৎ করে যা হয় টিভিতে সবাই, আমি ছোটবেলা থেকে গান বাজনা করছি, তাদেরও একটা স্বপ্ন থাকে যে ছেলে যখন, তার সন্তান যখন গান বাজনা করছে, তো তারও ইচ্ছা থাকে যে তাকেও এরকম একটা গ্র্যান্ড মঞ্চে তারা দেখবে। এটা এটা কোনো অন্যায় নয়, কিন্তু আমার মনে হতো তখন আমার একটা পয়েন্ট আমি অ্যাড করছি, তখন আমি চাকরিটা ছেড়ে আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করছি, ফুল ফ্লেজেড, মানে ফুল অন পড়াশোনা করছি আমি তখন। মানে প্রত্যেক দিন 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করছি, পরীক্ষা দিচ্ছি, মানে ধরো কিছু কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, ইনহাউস কিছু পরীক্ষা দিচ্ছি। মাথায় কি সিঙ্গিংটা রয়েছে? সিঙ্গিং রয়েছে, কিন্তু মূল আমি ফ্যামিলির কাছ থেকে সময় চেয়েছিলাম যে আমি আগে এটা করি, গভর্নমেন্ট সার্ভিস করলে হয়তো আমি গানটা করতে পারবো, এই থিঙ্কিংটা আমার ছিল। সেটা আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, বাট আমার তখন সেই ধরো 2013 মানে আজ থেকে 12 বছর আগে আমার সেই থিঙ্কিংটা ছিল। হ্যাঁ, তো সেই থিঙ্কিংটা ছিল, যেহেতু একটা টাইমে তুমি বাঁধা, মানে তোমাকে নিশ্চয়ই কেউ রাত 8:30টার সময় ফোন করে বলবে না এই কাজটা তুমি দাও করে। তো সেই জন্য আমার আর কি খেয়াল হয়েছে যে আমি করবো, সেই সাপোর্টটা আমি পেয়েছি। হ্যাঁ, গানের থেকে ডিটাচ ছিলাম না, করতাম, কিন্তু তোমার মেন ফোকাসটা ছিল আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করব। তারপরে 2014 সালে এপ্রিল মাসে এরকম টিভিতে অ্যাড দেয় যে অডিশন অফ সারেগামাপা কামিং সুন, কলকাতা অডিশন, শিলিগুড়ি অডিশন, মালদা অডিশন, কুচবিহার অডিশন, এরকম। আমার এখন ডেট মনে আছে, 27th of April ছিল। হ্যাঁ, কলকাতার অডিশন ইউনাইটেড মিশনারি স্কুলে হয়েছিল ভবানীপুরে। তো আমাকে বলেছিল, আমি বললাম দেখো আমি তো মানে এখন ফুল ফ্লেজড পড়াশোনা করছি, বাড়িতে আমি বলছি মাকে, বলছি দিয়ে দেখ না, কি হবে না, এর চেয়ে বেশি খারাপ তো কিছু হবে না। ঠিক আছে, তো বলছো যখন যাবো। এবার আগের দিন রাত থেকে লাইন হয়েছে, বাবা গিয়ে আগের দিন রাত্রিবেলা গিয়ে লাইন দিয়েছিল রাত্রি 7টার সময়, তখন 300-তে আমার নাম ছিল। তো আমি যেতে পারিনি, তো বাবা লাইন রেখেছিলেন। তো প্রচুর কষ্ট, মানে এটা ইটস এ হিউজ টাস্ক, সত্যি কথা। আমি গিয়ে তারপরের দিন সকালবেলা গেলাম, গিয়ে আমি ঢুকে কিছু ফর্ম টর্ম ফিল আপ করার পরে যখন একদম মেন ঘরে আমি ঢুকলাম, তখন দেখলাম একজন আর কি জাজ বসে আছেন, একজন জাজ আর কি আছেন, এবং আমি ঢুকলাম। জাজ কি যারা আমরা টিভিতে দেখি? না, ইন হাউস ওদের জিতে। এখন হয়তো যিনি আমার অডিশন নিয়েছিলেন তিনি হয়তো নেই এখন, মানে তিনি আর কি জি এর সঙ্গে এখন হয়তো নেই, কিন্তু তিনি আমার নিয়েছিলেন অডিশন। তো ঢুকে আমি একটি আর চয়েস গান গেয়েছিলাম, আমার মনে আছে, আমি মোস্ট প্রবাবলি ফুল গেন্দওয়ান আমারও গেয়েছিলাম। এই গানটা আমার কাছে খুব স্পেশাল, আমি পরে বলবো। হ্যাঁ, তো সে অডিশন নেওয়ার পর আরো একটা গান ছিল, যেমন নানান ধরনের গান শুনলো, মানে এখনকার দিনের গান, একটু পেপি নাম্বার, একটু ক্লাসিক্যাল, একটু পুরোনো দিনের ধরো রেট্রো গান, একটু মান্না দে, শ্যামল মিত্র, হেমন্ত মুখার্জি, মোটামুটি 5-6টা গান আমার শুনেছে। শোনার পর আমি আমার মার বাইরে থেকে, আমি যখন বাইরে বেরোলাম তখন আর কি ফিল করলাম যে তারা খুব টেনশন করেন, সবাই যাচ্ছে বেরিয়ে আসছে, আমি ঢুকেছি, আমি আর তো বেরোচ্ছি না। এবার এতগুলো গান যেহেতু আর কি ধরা হয়েছে, বেশি সময় লেগেছে। করার পর আমার ফাটাফাটি খিদে পেয়েছে, বুঝলে তো। এবার সামনে হলদিরাম ছিল, আমি বলছি কি হয়েছে আগে বল। দাঁড়াও আগে যাই, অসম্ভব খিদে পেয়েছে, আমি পারছি না, তো আমার খেতে হবে, দেন আমি তোমাদের সঙ্গে কথা বলছি। মা বাবা ছিল, এবং সব সময় আমার ছোটবেলা থেকে প্রচুর কম্পিটিশনে আমি গেছি, 2003-2004 ওই 2002-2003-2004 ওই সময়টা, 5 বা তারও আগে, সব সময় কিন্তু আমার মা বাবা গেছে আমার। এখনো
আজকের ডেটে দাঁড়িয়েও আমার যে অনুষ্ঠানগুলো আছে কলকাতা বা তার সারাউন্ডিংসে হয়, 3জনই আমরা যাই সবসময় ট্রাভেল ওকে করে। আবার খেতে খেতে আমি বললাম যে আমার এই হয়েছে, এতগুলো গান শুনেছে। 27 এপ্রিল ছিল, তো 30 এপ্রিল, এবার 28-29 এপ্রিল আমি দেখছি বেশ আমার কিছু চেনা জানা বন্ধু বান্ধবরা তারাও দিয়েছিল, তাদের ফোন টোন আসছে, মানে তারা চান্স পেয়েছে ফর সেকেন্ড রাউন্ড বা সেকেন্ড অডিশন আমরা যেটা বলি। আমার ফোন তখনও আসেনি। 30 এপ্রিল আমার মনে আছে, আমি হাইল্যান্ড পার্কে একটা মর্নিং শো দেখতে গেছিলাম, ছবি আমার স্কুলের বন্ধুদের সঙ্গে। সেখানে আমার একটা আছে ফোন আননোন নাম্বার থেকে, তো বলছে বলে আই এম কলিং ফ্রম জি বাংলা, কালকে একটা অডিশন আছে, আপনাকে আসতে হবে। ওটা কি মনে হয় প্র্যাঙ্ক ভেবেছিল প্রথমে নাকি? না না না, প্র্যাঙ্ক ভাবিনি আমি। কারণ আমি আমার দেখো আমি একটা মিনিমাম তো একটা তোমার নিজস্বতা থাকবে যে আমি এতগুলো গান গেয়েছি, নিশ্চয়ই মানে তাদের ভাল লেগেছে বলেই তারা একটার পর একটা গান শুনেছে, এবং আই ওয়াজ অলসো কনফিডেন্ট যে তার পরের রাউন্ডের জন্য অবভিয়াসলি আমাকে ডাকবে। বাট আমি কটা রাউন্ড হয়েছে? টোটাল 3টে রাউন্ড হয়েছিল আমার। আচ্ছা, কিন্তু আমি একটু ব্যাকফুটে ছিলাম, যেহেতু অনেকের আসছিল, আমার তখনও আসেনি, মানে তার আগের দিন আমি শুনছি সকলের এসে গেছে, সেই দিন আমার আসেনি। আমি ভাবছিলাম যে তাহলে আমি হয়তো চান্স পাইনি, একটু মন খারাপ হচ্ছিল। বাট যেহেতু ফোকাসটা আমার পুরোপুরি পড়াশোনায় ছিল, তো অতটা মন খারাপ হয়নি, কিন্তু হচ্ছিল এত ব্যাক অফ দ্য মাইন্ড যে তাহলে গান শুনলাম, কি হলো হোয়াটএভার। তারপরের দিন গেলাম, সেখানে গিয়ে পুরো যারা যিনি আর কি ডিরেক্টর আছেন, অভিজিৎ স্যার, তিনি যিনি মানে এখন আর কি ছবি ফুল ফ্লেডেড আমরা দেখতে পাই আর কি, প্রজাপতি টনিক, সেই ছবির আর কি মানে মেন আর কি হেড আর কি ডিরেক্টর, এবং উনি আর কি সারেগামাপার আর কি ডিরেক্টর তখনও ছিলেন, আজকেও আছেন। তো উনি ছিলেন, রথিজিৎ দা ছিল, আরও যারা গ্রুমার্স ছিল, যারা ইপি ছিল, যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, তারা সবাই ছিল। তারা এবার ওখানে ঢুকে আমাকে আর কি ফার্স্ট ঢুকে প্রশ্ন করা হলো যে কি করি আমি। তখনই বললাম আমি ইঞ্জিনিয়ারিং পড়তাম, তো চাকরিটা ছেড়ে দিয়েছি পুরোপুরি গানের জন্যই, মানে তো তারা খুব ইন্টারেস্টেড হয় যে ইটস এ হিউজ থিং না, মানে তারপরে আমি গান গাই। তারপর সেখান থেকে তার সেই দিন রাত্রেবেলা আরেকটা ফোন আসে, ওকে, সেদিন রাত্রেবেলায় যেতে যেতে আরেকটা আসে ফোন। বাট আই ওয়াজ নট কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট অডিশন, মানে আমি অতটা ভালো আর কি ডেলিভার করতে পারি, সেই জন্য বাড়িতে গিয়ে খুব বকাঝকা খেয়েছিলাম। তো তারপরে যখন 8টা সাড়ে 8টা নাগাদ একটা ফোন আসে, তখন আমি ভাবলাম যে কালকের অডিশন আছে, দ্যাট ইজ দ্য লাস্ট চান্স, এটা আমি আর কি মনকেই ভেবে নিয়েছিলাম। সো আই হ্যাভ টু গিভ মাই 100%। তখন মাইন্ডসেটটা আমার ওই কালকের জন্য পুরোপুরি মিউজিক ছিল। তো আমি গান করতে শুরু করলাম, প্র্যাকটিস করছিলাম কি কি গান করবো, এটা এই মাইন্ডসেটটা রাখলাম আর কি। তো পরের দিন গিয়ে ইট ওয়াজ ভেরি গুড, মানে আমার মনে আছে পরের দিন অ্যারাউন্ড 150 জনকে ডাকা হয়েছিল, সেখান থেকে 2জন চান্স পেয়েছিল, তো আমি আর আরেকজন পেয়েছিলাম। এবং এবারে এটা খুব র্যাপিডলি হয়েছে। তার পরের দিনই আমাদের মানে সেদিনকে রাত্রেবেলায় আর কি আমাদের কল আসে যে ফর দ্য নেক্সট 2 months or 3 months জিনিসপত্র নিয়ে লাগেজ প্যাক করে এখানে এসে থাকতে হবে। ওকে, সেদিন রাত্রে মানে পুরো মেস, মানে ভাবতে পারছো, মানে ব্যাগ গোছানো হয়নি, গান একটা, তখন তো ফোন মানে এত ইউটিউব ফেসবুক এগুলো তো খুব হয়েছে, কিন্তু এতটা নেট প্যাক, তুমি বলো না, এখন যে নেট প্যাক ছিল তখন তো অত নেট প্যাক ছিল না, এখন আনলিমিটেড নেট তো রিসেন্ট চালু হয়েছে, মানে 1 বছর 2 বছর হয়েছে। তো সেখান থেকে তোমার সবকটা গানগুলো লোড করা, কি কি গান করবো, একটা মিনিমাম আর কি প্রিলিমিনারি লিস্ট ওরা চেয়েছিল, প্রায় 50টা গানের লিস্ট, সেগুলো মানে করে টোরে ক্লাসিক্যাল আরো টাফ। হ্যাঁ, মানে ওরকম না, আমি পুরোনো দিনের গান ধরো গাইতে একদম ছোটবেলা থেকে ভালোবাসতাম, ডাজন্ট মিন দ্যাট আমি ধরো যে এখনকার দিনের গান বা ধরো 90s বা সেই সময়কার গান আমার ইয়েতে ছিল না, কিন্তু আমার একটু পুরোনো গানের প্রতি ভালোবাসা তখনও ছিল, আজকেও আছে। তো সেখান থেকে আমার আর কি জার্নি স্টার্ট হয়, এবং ইউ অল নো। ওকে, যখন তো প্রথম সারেগামাপার এপিসোডে তুমি গেলে, তখন ভিতর থেকে ফিলিংসটা কি এসে, যখন প্রথম পারফরমেন্স, প্রথম গান গাইছো, ঠিক আছে, সামনে জাজেসরা রয়েছে, ক্যামেরাস রয়েছে, তখন এই রিয়াকশনটা ভিতরে কি চলছে? সাংঘাতিক, মানে প্রথম আমরা রেডি হয়েছি, রেডি হয়ে আমরা টেকনিক্যাল করছি, মানে জাস্ট একটু দেখে নিচ্ছি একবার গানটা ফাইনালি সব সাউন্ড আমরা শুনতে পাচ্ছি কিনা,
এভরিথিং ইজ পারফেক্ট অর নট আমরা দেখছি। আমি গেছি, তখন আর কি শুট স্টার্ট হয়নি এবং কোনো জাজেসও আসেনি, আমরা জাস্ট টেকনিক্যাল ফর প্র্যাকটিস আমরা করছি। ওই মাইক নিয়ে, যে মাইকটা নিয়ে আমি গাইবো, ওই মঞ্চে দাঁড়িয়ে যে মঞ্চে আমাকে পারফর্ম করতে হবে এবং সাজ পোশাক এভরিথিং ইজ রেডি, তখন একটু নার্ভটা কেমন আর কি করছে, মানে স্টাফ টু মেনটেন। বাট আমি সবসময় আর কি চেষ্টা করেছি যে নার্ভটা আমি সঠিক রাখবো, যেটা খুবই কঠিন, মানে সত্যি কথা। তারপর যখন প্রথম পারফরমেন্স দিলাম এবং এমন এমন মানুষদের সামনে, আমার সামনে আর কি শানুদা বসে আছেন, হরিয়ানজি আর কি বসে আছেন, আলকাজি বসে আছেন, তাদের তোমার সামনে টাইমে তো জাজেসরা এমন রয়েছে হ্যাঁ মানে সাংঘাতিক ব্যাপার। যে আমি যখন গাইলাম, গিয়ে আমি গানটা ফিনিশ করে আমি যখন দেখছি সবাই আমাকে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে, দ্যাট ওয়াজ আ চেঞ্জ ইন মাই লাইফ। সেখান থেকে এভরিথিং গট চেঞ্জ। মানে ওই যে সাপোর্টটা আমি পেলাম এমন এমন মানুষদের কাছ থেকে, স্ট্যান্ডিং ওভেশন তারা দিয়েছেন আমাকে আমার গান শুনে, তখন আমার মধ্যে একটা সেলফ বিলিফ আসতে শুরু করলো যে না, আই ক্যান ডু দ্যাট। আমি এত বড় মঞ্চে আই ক্যান পারফর্ম, আই ক্যান প্রসিড। তো সেখান থেকে এভরিথিং গট চেঞ্জড। ওকে, তারপর তোমার যখন সারেগামার জার্নি চলছে, যখন জাজেসরা তোমার পয়েন্টস ডিডাক্ট হতো, ওই হতো সেই হতো, এলিমিনেশন রাউন্ড হতো, এলিমিনেশনের রাউন্ডের সময় তোমাদের রিয়াকশন কি হতো? ওরে বাবা, তখন আমরা তো মার্কসটা মোটামুটি জানতে পারতাম, দিয়ে দিত, মানে টেনে আমরা কত পাচ্ছি, একটু মোটামুটি একটু হলে তখন একটু চাপ হতো। কিন্তু আমার খুব একটা সেরকম একবার ছাড়া, একবার এরকম হয়েছিল যে আমার শরীরটাও ওয়াজ বিট ডাউন, তো তখন একটু প্রবলেম হয়েছিল। বাকি ওই একবার ছাড়া আমার খুব একটা টাচউড বা ভগবানের আশীর্বাদে বা আপনাদের সকলের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে সেরকম অসুবিধা হয়নি আমাদের সময়। আমরা খুব লাকি, আমি খুব লাকি যে আশা ভোসলেকে আমি পেয়েছি, এবং উনি আসতেন প্রত্যেক মাসে উইথ মাস্টার ক্লাস, এবং সেটা শুট হতো সেটা, এবং তিনি আমার গান শুনে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছেন। তো এটা আমার কাছে হয়তো শ্রেষ্ঠ মোমেন্ট আর কি লাইফের, এবং তার কাছ থেকে গোল্ড কয়েন পাওয়া, ভালো গান শুনেছেন। মানে যে কোনো সিঙ্গারের কাছে আশার জির থেকে স্ট্যান্ডিং ওভেশন বা অ্যাপ্রিসিয়েশন তারকে একটা আলাদা রকম ভাবে গড়ে তোলে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। তো আমি যখন তোমার পারফরমেন্স হাইলাইটস দেখছিলাম, তো যখন আমি হাইলাইটস গুলো দেখছিলাম যে তোমার বেশিরভাগ পারফরমেন্স একটু ক্লাসিক্যাল ওয়েতেই তোমার ছিল। তো যখন ক্লাসিক্যাল ওয়েতে তোমার ছিল, সো তোমার প্রোগ্রামে তো তোমাকে আদার্স সং তো গাইতে হয় যখন কনসার্ট করো, তো তখন প্রবলেমটা কোথায় ফেস করো বেসিক্যালি? যখন প্রবলেম হয় না, কারণ আমি তো ধরো সব ধরনের গানই গাই, মানে এরকম না আমি, এবার তুমি একটা জনারটা তো মেনলি ক্লাসিক্যাল জনারটা ওটা হয়তো, বা ধরো আমি গাইতে পছন্দ করি ওটা, তো এমনি জনারটা কিন্তু ওরকম ভাবে ওরকম না যে শুধুমাত্র ক্লাসিক্যাল গান গাই, মানে ওরকম না। আমার শিক্ষাটা পিওর ক্লাসিক্যাল, এখন আমি শিখি, এবং পিওর ক্লাসিক্যালটা আমার শিক্ষা, এবং দ্যাট ইজ দ্য বেস্ট, এবং সেটা তোমাকে শিখতেই হবে। এবং সেটা মানে এটা নয় আমি শুধুমাত্র, মানে যারা আমার লাইভ পারফরমেন্স দেখেছেন বা দেখেন তারাও জানেন যে আমি ভ্যারাইটিস অফ সং, মানে বাংলা ব্যান্ডের গানও থাকে সেখানে, পুরোনো দিনের গান অবভিয়াসলি থাকে, নতুন গান থাকে, নতুন হিন্দি গান থাকে, কিছু ডান্স নাম্বারস থাকে, অ্যাকর্ডিং টু দ্য অডিয়েন্স, মানে আমি আর কি বলছি, যেখানে আর কি যেরকম সবাই শুনতে চান এরকম ভাবে থাকে। না, আমার সব ধরনের গান গাইতে আগাগোড়াই ভালো লাগতো, এখন তো অবভিয়াসলি লাগে। আচ্ছা, সারেগামার একটা আমি প্রশ্ন তোমাকে করছি, সেটা হচ্ছে যে যখন তুমি ফাইনালিস্ট হলে, একটু জন্য হলো না জিনিসটা, ওই টাইমটাতে কিভাবে নিজেকে সামলালে, কি ব্যাপারটা কি হলো? ওই টাইমটা অবভিয়াসলি খুব মন খারাপ হয়েছিল, মানে সত্যি কথা, মানে এত বড় এত খেটে স্বাভাবিক। এবং আমি তোমাকে বলছি যে আমি 100% দিতে পারিনি। আমি ওই ফাইনালের লাস্ট 4-5 দিন আমার 101, 2, 3 এরকম জ্বর ছিল, এবং আমি যা খাচ্ছিলাম আমার ভমিট হয়ে যাচ্ছিল। তো আই ওয়াজ ভেরি মাচ সিক। আমি একটা সময় এরকম মনে হচ্ছিল আমি পারবো কিনা আর কি দাঁড়িয়ে গাইতে, ঠাকুরের আশীর্বাদে আমি আর কি এটা করতে পেরেছিলাম, দাঁড়িয়ে সবার সামনে গাইতে পেরেছিলাম। হ্যাঁ, তখন অবভিয়াসলি মন খারাপ হয়েছিল, মানে এটা যদি আমি অস্বীকার করি সেটা তো ভুল। কিন্তু আমি তারপরে যেটা আমার রিয়েলাইজেশন হলো, বা ফর দ্য পাস্ট 10
11-12 ইয়ার্স, যে অ্যাকচুয়াল লাইফটা না আফটার দ্যাট আর কি স্টার্ট হয়েছে, অ্যাকচুয়াল জার্নিটা। ওই মঞ্চ থেকে আমি এত মানুষের কাছে পৌঁছে গেছি, এত মানুষের ভালোবাসা পেয়েছি, এত মানুষের হাততালি পেয়েছি, হ্যাঁ এত মানুষের হাততালি, এত দেশে বিদেশে গেছি, এতগুলো কান্ট্রি গেছি, মানে 8-9টা কান্ট্রি গেছি আমি, পুরোটাই এই মঞ্চের জন্য। কিন্তু অ্যাকচুয়াল লাইফ স্টার্টস ফ্রম দেয়ার। যে ওই তারপরে এই যে তুমি ধরো পরীক্ষায় ধরো একবার 90 পেলে, তুমি একবার 90 পেলে কেউ মনে রাখবে নাকি? না, বারবার পেতে হবে। বারবার তুমি যদি পাও তবেই তোমাকে বলবে সব টিচাররা বা স্কুল থেকে, তোমার একটা আলাদা একটা সম্মান আসবে যে ইউ আর আ গুড স্টুডেন্ট, বা তোমাকে ভরসা করছি আমি। সেইটা কিন্তু ইজ ভেরি টাফ টু মেনটেন। মানে ওই সময় ওই 6-7 মাস যে লাইফ, বাইরে বেরিয়ে, যেটা টিভির পর্দার বাইরে বেরিয়ে পাবলিক প্রত্যেকটা মানুষের সঙ্গে ডিল করা, তাদের ভালোবাসা পাওয়া, তাদের ডাকে সাড়া দেওয়া এবং সেখানে গিয়ে ভালো পারফর্ম করা, সেইটা হচ্ছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এবং সেই কনসিস্টেন্সিটা রাখা, মানে দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড। ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট এবং ইউ হ্যাভ টু ইমপ্রুভ ডে বাই ডে। সেটা যদি করতে পারো তাহলে তোমাকে মানুষ কিন্তু মনে রাখবে এবং মানুষের কাছ থেকে তুমি ভালোবাসাটা তুমি পাবে সবসময়ের জন্য। আচ্ছা দাদা, বলছিলাম যে যারা ফাইনালিস্ট হয় আর যারা জেতে, তাদের মধ্যে ডিফারেন্স কিছু থাকে? মানে কি ডিফারেন্স বলছো? মানে ইন্টারসেন্স বলো, মানে শোজ পাওয়া প্লাস। না, সেরকম কিন্তু ওরকম কিছু হয়নি। দেখো, ফাইনালিস্ট মানে আমরা 5 জন বা 6 জন, এতজন যারা পারফর্ম করেছে, এতজন অডিশন দিয়েছে, সবার সঙ্গে কম্পিটিশন করে আমরা তো লাস্ট 5-6 ছিলাম। সেখানে দাঁড়িয়ে আলটিমেটলি রেজাল্টটা দেওয়া হয়েছে। তো এরকম না যে আমি 5 দিন আগে এলিমিনেট হয়ে গেছি, ওরকম তো না। ওই মঞ্চে আমি হয়তো টপ 3 হতে পারিনি, বাট সেটাতে খুব একটা এফেক্ট পড়েনি কিন্তু, জানো তো। মানে আমি তোমাকে একদম অনেস্টলি বলছি, হ্যাঁ হয়তো প্রথম দিকে তুমি বলতে পারো যে এরকম, হ্যাঁ ও ফার্স্ট হয়ে, অমুক ফার্স্ট হয়েছে, অমুক সেকেন্ড হয়েছে, অমুক থার্ড হয়েছে, বাট আফটার 1-2 ইয়ার্স, ওই যে তোমাকে বললাম ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট। কনসিস্টেন্সি তোমাকে কিন্তু অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে। কনসিস্টেন্সি তুমি যদি রাখো তাহলে মানুষ মনে রাখবেই, মানে তাতে কোনো সমস্যা আশা করি হয় না। তো মেইনলি সিঙ্গার্সদের কাছে আমার খুব জানতে ইচ্ছে করে, যারা লাইভ কনসার্ট করে, যে লাইভ কনসার্ট যখন হয় তোমাদের, এত অডিয়েন্স, হাততালি, ওই টাইমটা তোমাদের রিয়াকশনস কেমন থাকে, কেমন ফিল করো ভিতর থেকে? পারফরমেন্স একটা রয়েছে, প্লাস খুব লাকি ফিল করি, বিশ্বাস করো। মানে তুমি যদি ভাবো যে ওখানে এত মানুষ দেখে আমি ভয় পেয়ে যাই কিনা, মানে সেরকম কিন্তু নয়। মানে অডিয়েন্সের কাছে আসে, অডিয়েন্সরা এই যে এইটা যতদিন থাকবে ততদিন তো আমি থাকবো। এইটা মানে মানুষ অ্যাকসেপ্ট যতদিন করবে ততদিন তো আমাকে মানুষ থাকবে। তো সেইটা অসম্ভব ভালো লাগে। মানে তাদের রিয়াকশনস, তাদের হাততালি এবং তাদের যে উন্মাদন, তাদের যে এক্সাইটমেন্ট আমাকে নিয়ে, এটা যখন ফিল করি তখন মনে হয় যে আই এম দ্য লাকিয়েস্ট পারসন। এবং আমি চাকরি ছেড়ে বা আমি চাকরি ওই আইটি ফার্ম বা ওই চাকরি ছেড়ে আমি হয়তো ঠিক করেছি। এটা আমার সত্যি এটাই মনে হয়। এবং এই ভালোবাসাটা যেন সবসময় পাই আপনাদের কাছ থেকে, এই আর্জিটাই আমি সবসময় রাখি। আর যখন প্রোগ্রামস চলে তোমাদের, তখন কি একটা মাথায় টেনশন ফিল করে যে আজকে আমি যদি কনসার্টটা ভালো না করি, কাজ পাওয়া একটু চাপ হয়? না, ওরকম কিছু না। বেশ মানে কি বলতো, খুব যদি তুমি টেনশন করো বা এইসব থিঙ্কিং তোমার, ইউ হ্যাভ টু বি পজিটিভ ইন ইউর লাইফ। নেগেটিভ তো আসবেই। আমি যদি ভাবি যে আমার লাইফে কখনো কোনো হার্ডেল আসেনি, কখনো নেগেটিভিটি আসেনি, কখনো নেগেটিভ থিঙ্কিং আসেনি বা কোনো নেগেটিভ ফেজ আসেনি, তো আই এম টেলিং ইউ দ্য হার্ডেস্ট, মানে সব থেকে মিথ্যে কথা বলছি। তাহলে এটা কখনো কারুর হতে পারে না। শাহরুখ খানের হয়েছে, মানে যে কোনো বড় আর্টিস্ট যারা, তাদের হয়েছে, সেখানে আমাদের তো হবে, আমার তো হবে। তো এগুলো তো ফেস করে এগিয়ে যেতে হয়। কিন্তু মাইন্ডসেটটাকে, ফ্রেম অফ মাইন্ডটা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, জানো তো। আমি দেখেছি ফ্রেম অফ মাইন্ড তোমার যদি পজিটিভ থাকে, তোমার নেগেটিভ ফেজ ফ্রাস্ট্রেটেড হয়ে কেটে চলে যাবে। নেগেটিভ ফেজও ফ্রাস্ট্রেট হয়, দূর একে আর কি করবো। তো এরকম
ফেস তো আসেই, বাট ইউ হ্যাভ টু ওভারকাম দ্যাট। মানে সেই সময় তুমি যদি ভাবি যে এটা করলে এটা হবে না, তখন ওই নার্ভটা কাজ করে যে তাহলে আমাকে এটা করতে হবে, এটা না হলে এটা হবে। ইউ হ্যাভ টু বি ফ্রি। তুমি ফ্রি আছো বলেই তো তুমি আমি এখানে এসে আমি ফ্রি থাকতে এসেছি, নাহলে তো আমি আইটি ফার্মের কাজ করতাম। এখানে আমি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ। আচ্ছা দাদা, যারা এখন ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গিং করছে ইউটিউবে, তো এখন প্রায় চ্যালেঞ্জ যারা নিজেকে ইউটিউবের মাধ্যমে আনছে, যারা করতে, তাদেরকে তুমি কি অ্যাডভাইস দিতে চাও যে তারা কিভাবে নিজেদেরকে গ্রিউ আপ করবে? তুমি কি বলতে চাও? দেখো, যারা নিউ জেনারেশন যারা আসছে, যারা গান শিখতে চাইছে, যারা সঙ্গীতটাকে নিয়ে এগিয়ে যেতে চাইছে, তাদের প্রথম কথা, আমার যেটুকুন এক্সপিরিয়েন্স আমি সেটুকুন বলছি, যে প্রথম কথা হচ্ছে ধৈর্য। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রপার শেখা। কোনো কিছুর জন্য শেখা নয়, সঙ্গীত শিখবো বলে শেখা। অনেকে ফেমের জন্য শিখতে চায়। হ্যাঁ, মানে ওইটা নয়। এইটা মানে ধরো, আমি কিন্তু গান শেখার জন্য গান শিখেছি, গান শিখছি। আমি এইটা করব, এটা হব, এটা করতে হবে বলে গান শিখিনি। গানটা শেখার, বাকি অটোমেটিক তোমার হবে। তুমি যদি অ্যাজ আ প্লেয়ার আমি বলি, তোমার যদি মানে এম থাকে আমি শুধুমাত্র আইপিএল খেলবো, তুমি কি করবে? তুমি আমাকে বলো। আমি ক্রিকেট খেলাটা শিখবো, আমি এইটা করব, এটা লাইফে করব, স্টেপ বাই স্টেপ এগোবো। সঙ্গীতেও তাই, আমি আমি শিখবো, শিখে নিজেকে, এবং গুরুকে ট্রাস্ট করা, গুরুর অ্যাডভাইস নেওয়া, এবং ফ্রিকল মাইন্ডেড না হওয়া। ওটাই বললাম যে ধৈর্যটাকে ধরে রাখা। যে আমি 1 বছর শিখে কিছু একটা অ্যাচিভ করে নেবো, জীবনও হবে না। তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে। তোমাকে প্রপার সঙ্গীত তুমি যদি শেখো, বাকি এভরিথিং উইল কাম টু ইউ, তোমার কাছে চলে আসবে। আমি যদি সঙ্গীতটা না শিখি, সঙ্গীতটা যদি প্রপার না জানি, না যদি শিখতে চাই, শুধুমাত্র সাকসেসের পেছনে যদি ছুটতে চাই যে এটা আমাকে করতে হবে, তাই জন্য একটু শিখে নিই, তাহলে কিন্তু টাফ। তা আমি ওই জন্যই যারা নিউ জেনারেশন যারা আসছে তাদেরকে একটাই কথা বলবো, তোমরা ভালো করে শেখো, ধৈর্য নিয়ে শেখো। তোমাদের মানে তোমরা যাদের কাছে শিখছো, তোমাদের গুরু যারা আছেন, তাদের কাছ থেকে জিনিসপত্র, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অলংকার, প্রত্যেকটা কথা সিস্টেমের মধ্যে নিয়ে আসো, এবং পেশেন্স রাখো, বাকি এভরিথিং উইল ফলো। আচ্ছা আচ্ছা দাদা, একটু আমি টপিকটাকে একটু অন্য, অফ টপিক নয় এটা যদিও, তো মানে ইন্ডাস্ট্রিতে কি চ্যালেঞ্জেস কিছু আছে যে কি ফেস করতে হয় সিঙ্গার্সের? দেখো, মানে চ্যালেঞ্জেস বলতে মানে দেখো, একটু আমাদের মানে বলতে চাইছি লবিবাজি টাইপের কিছু কি ভিতরে চলে, যেগুলো আমরা হয়তো দেখতে পাই না, যেগুলো হয় সাবজেক্ট, যদি কিছু তুমি শেয়ার করতে পারো। দেখো, আমি সেগুলো এখনো অবধি ফেস করিনি। মানে আমি ওই জন্য আমি কোনো রকম কমেন্ট করতে চাই না, যেহেতু আই হ্যাভ নট ফেস দ্যাট। মানে এরকম কখনোই আর কি হয়নি যে এটা হয়েছে, এইটা আমি ফেস করেছি, আমার খারাপ লেগেছে, মানে এরকম হয়নি। আমি যাদের সঙ্গে কাজ করেছি, মানে আমার সৌভাগ্য হয়েছে বেশ কিছু মহান ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করা। আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, তাদের সঙ্গে কাজ করতে পেরেছি, এবং তাদের কাছ থেকে খুব ভালো অভ্যর্থনা পেয়েছি, ওয়েলকাম পেয়েছি, কাজ করেছি একসাথে। তো আমার এটা কখনোই আর কি মনে হয়নি। এবার তোর কারোর হয়তো এক্সপিরিয়েন্স আছে, বাট আমার এটা হয়নি। সো না, অনেকে বলে যে আমি অনেকে সত্যিই বলে এইটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, কিন্তু আমি ফেস করিনি। এবার আমি যেহেতু ফেস করিনি, আমি কারুরটা কথাটা আমি তো শেয়ার করতে পারবো না। আই হ্যাভ ফেস দ্যাট। সবার কাছ থেকে না, আমি সকলের কাছ থেকে ভালো জিনিসটাই পেয়েছি, এভরিথিং। এবং যেগুলো ধরো একটু নেগেটিভ আমি যেটা পেয়েছি, সেগুলো থেকে আমি শিখতে পেরেছি, তো সেটাও আমি আর কি পজিটিভই বলবো। আচ্ছা দাদা, এবার আমরা একটু র্যাপিড ফায়ারে ঢুকবো, ঠিক আছে? চলো। ওকে, তো আমি কিছু কোশ্চেন্স র্যাপিড ফায়ারে তোমার যেটা রেডি করেছি আমি, তো যেগুলো আমি বলতে চাইছি। তো প্রথম কোশ্চেন হচ্ছে, এআর রহমান, অমিত ত্রিবেদী, প্রীতম দা, যদি তোমাকে 3টে অপশান দিই, তুমি কাকে প্রথমে চুজ করবে, যার গান তুমি গাইবে প্রথমে? আর 1-2 লাইন রিকোয়েস্ট, এটা যদি
দেখো আমার এআর রহমান সাহেবের কম্পোজিশন আমার অসাধারণ, আমি উইথ ডিউ রেসপেক্ট, আমার প্রীতম দার কম্পোজিশনও দুর্দান্ত লাগে। এআর রহমানজির কম্পোজিশন আমার দারুণ লাগে, বিশেষ করে রোজা, মানে এই কালকে আমি আর কি এই গানটা শুনছিলাম, ভাবছিলাম আমার দারুণ লাগে। তো অবভিয়াসলি এআর রহমানজিকে সবার আগে রাখবো, এটাই। আর কোন গানটা এআর রহমানের যদি গাইতে রোজা, চাও? रोजा जाने मन तू ही मेरा दिल तुझ बिन तरसे नैना दिल से न जाती है यादें तुम्हारी कैसे तुम बिन जीना आँखों में तो है आंसुओं में तो है आंखें बंद कर लो तो मन में भी तो है ख्वाबों में तो सांसों में तो रोजा रोजा जाने मन, আমার অত্যন্ত প্রিয় গান। আচ্ছা, একটু টাফ দি র্যাপিড হয়ে একটা, হুম, অরিজিৎ সিং না সোনু নিগম? এটা খুব কঠিন, দিস ইজ ভেরি ইম্পসিবল। আমার সোনু বলতে হবে। নিগম না, আমি তোমাকে বলি, আমি দুটো পার্সপেক্টিভ আমি তোমাকে বলি। আর সেম প্রশ্ন, যদি দুজনের মধ্যে কারোর গান যদি গাইতে চাও, কার? দেখো আমি তোমাকে বলি, সবার আগে আমি বলি আর সোনু নিগমের কথা। তার লাইভ পারফরমেন্স আমি বহুবার দেখেছি সামনে থেকে, ইনক্রেডিবল, মানে ওনার মতো, মানে এবং ওনার গান শুনে বেড়ে ওঠা, মানে অ্যালবামের গান, ছবির গান এবং নানান ধরনের গান, মানে যেটা হয় না যে সব ধরনের মানুষকে রিচ করা। উনি বাংলা যেমন মেলোডি গেয়েছেন, তেমন পেপি নাম্বার গেয়েছেন, তেমন ডান্স গেয়েছেন, তেমন কাঁদিয়েছেন। তো মানে এতগুলো জনার, এতগুলো জায়গা উনি ক্যাপচার করে রেখেছেন। সোনু নিগমকে আমি কোনো অর্থেই বাদ দিতে পারবো না। আমি যদি রিসেন্ট ধরি, অরিজিৎ সিং ইজ আউটস্ট্যান্ডিং। কালকেই আমি একটি আর কি গানের সূত্রে একটি কাজে গেছিলাম। দেখো, গান গাওয়া একটা আলাদা জিনিস, মানে গানের তোমার টেকনিক্যালিটিস জানা বা গানের শিক্ষা, ভালো করে ডেলিভার করা। আমি যেটুকুন শুনেছি বা মানে নানান মানুষের সঙ্গে কাজ করার সূত্রে তাদের এক্সপিরিয়েন্স যেটুকুন গ্যাদার করেছি, সে ব্রিলিয়েন্ট আর্টিস্ট এবং ইন্টেলিজেন্ট আর্টিস্ট। তো আমি দুজন মানুষকে দুটো প্যারামিটার, বুঝলে তো, মানে আই ক্যানট চুজ ওয়ান। দুজনের ফেভারিট সং কোনটা তোমার কাছে, কোনটা ফেভারিট সং দুজনের? দেখো, সোনুজির আমার প্রচুর গান আছে। একটি গান তো অবভিয়াসলি আমার মনে হয় আমরা সবাই একমত হব, যে গানটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে কনসার্টে, সেটা হচ্ছে আভি মুঝমে কাহি। সব জেনারেশনের এই গানটা ফেভারিট, মানে যারা মিড 20s এ রয়েছে বা আমাদের এখনকার সবার এই গানটা প্রিয় গান। এটা গানটা কাঁদিয়েও দেবে, আবার হাসিও দেবে। এই গানটা আমি দেখেছি, আমি ধরো 2013 থেকে ওনার পারফরমেন্স দেখেছি প্রায়, মানে একদম সামনাসামনি, মানে ফ্রন্ট রোতে বসে মানে গান শোনার আর কি সৌভাগ্য হয়েছে। এবং আমাদের সময় গ্র্যান্ড ফিনালেতে উনি আমার জাজও ছিলেন অ্যাজ আ স্পেশাল গেস্ট। তো সেখানেও আর কি শোনার সৌভাগ্য হয়েছে, প্লাস প্রচুর কনসার্ট আমি সামনে থেকে দেখেছি। তো এই গানটা কেন স্পেশাল, আমি অডিয়েন্স অ্যাজ অ্যান অডিয়েন্স আমি বলছি, মানুষ শুনতে আসে এবং অপেক্ষা করে থাকে এই গানটা উনি কখন গাইবেন। তো এই গানটার মধ্যে একটা অদ্ভুত একটা ব্যাপার আছে। অরিজিৎ সিং এর প্রচুর গান আছে, মানে এই লিস্ট বললে দ্য লিস্ট ইজ এন্ডলেস। যেটা আমার প্রিয়, আমার অল্প করেই গাইছি। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ফাটাফাটি। আপনি মুম্বাই আসছেন। থ্যাংক ইউ। আর যেটা আমার কাছে মেইন তোমাকে জিজ্ঞেস করা, যে অরিত্র দাশগুপ্তর কাছে কোনটা ইম্পর্টেন্ট, ফেম না রেসপেক্ট?
দুটোর দুরকম মাত্রা, বুঝলে তো। রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হুম ফেম তো দেখো, সুনাম দুর্নাম দুভাবেই হয়। হুম 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 রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। হুম। মানে তোমাকে যদি ধরো এক সাইডে মানি রয়েছে আর এক সাইডে রেসপেক্ট রয়েছে। রেসপেক্ট রেসপেক্ট। রেসপেক্ট থাকলে মানি উইল ফলো। ওকে। রেসপেক্ট ইজ ইম্পর্টেন্ট। সো লাস্ট বাট নট দ্য লিস্ট কোশ্চেন, যে আজ থেকে 5 বছর বাদে অরিত্র দাশগুপ্ত নিয়ে কোথায় দেখছে? অ্যাজ আ মানে মেইন স্ট্রিম প্লেব্যাক সিঙ্গার নাকি দেখো, আমি সবসময় চাই একদম, আমি বলছি এই থিঙ্কিংটা, মানে আমি যখন আর কি ছোট ছিলাম তখন তো আমিও তো গ্রো করছি, এখনো গ্রো করছি, মানে এখনো প্রচুর জায়গা আছে যেগুলোতে আমাকে আর গ্রো করতে হবে, বা গ্রো করছি, মানে গ্রো করার তো কোনো শেষ নেই। তো সেখানে আমি সবসময় একটা জিনিস খুব ভাবি বা চাই, আজ থেকে 5 বছর হোক 10 বছর হোক, যেন আমি আমার আগামীদের জন্য কিছু আর কি করে রেখে যেতে পারি। ওকে ওকে। সেটা নতুন গান হিসাবে হোক, শিক্ষা হিসাবে হোক, বা যেভাবেই হোক, বা আমি অ্যাজ আ হিউম্যান বিং হোক, কারণ মানুষটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা তুমি বললে না, রেসপেক্ট, ফেম। ফেম তো অবভিয়াসলি কে না চাই বলো, তুমি আমি আমরা সবাই, আমরা সকলে চাই, মানে আমাদের, আমরা নামই হই, কিন্তু রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন লাইফ। এই যে মানে নামই তো আমরা সকলে চাইছি, কিন্তু রেসপেক্টটা যে হারিয়ে যায় না, ওটা কিন্তু তুমি আর পাবে না, কিন্তু মানে আবার তোমাকে বেসিক থেকে আবার শুরু করতে হবে। একদম। তো রেসপেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি আমার ইয়াং জেনারেশনের জন্য আজ থেকে 5-10 বছর, 15 বছর, 20 বছর, যেন আমি আমার একটা সময় গিয়ে 60 হোক 65 হোক, আমি যেন একটা জায়গায় বসে আমি যেন ভাবতে পারি যে না, আই হ্যাভ ডান সামথিং ফর দ্য নেক্সট জেনারেশন। সেটা আমার নিজের গান হোক, আমার ছবির গান হোক, অ্যালবামের গান হোক, সিঙ্গলস হোক, আমার শিক্ষা হোক, আমি অ্যাজ আ রোল মডেল হোক, কিছু একটা যেন করে দিতে পারি। এটা আমার ইচ্ছা। ওকে, তো থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ ফর ইনভাইটিং। আমারও খুব ভালো লাগলো, তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো। এরকম ইন্টারভিউ দেওয়ার অপরচুনিটি অবভিয়াসলি হয়েছে, বাট এটা এরকম একটা আনকাট ভাবে ব্যাপারটা হলো। আমি চেয়েছিলাম জিনিসটা একটা ইনফর্মাল ভাবে একটা করি, সেটা আমার যেটা কানেক্ট করা ইনফর্মাল ভাবে করলে। এক্স্যাক্টলি আমার খুব ভালো লাগলো সেটা। তো আশা করছি তোমার সাথে আরো একটা কোনো একটা এপিসোডে তোমাকে আনবো। অবভিয়াসলি সেই দিনকে আমরা অন্য ধরনের কিছু আলোচনা অবভিয়াসলি। তো আজকে আমরা প্রোগ্রামটা এখানে এন্ড করছি। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ সকলে দেখবেন একদম, এবং সঙ্গে থাকবেন। একদম।